আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করে আমাকে 50,000-এর কাছাকাছি নিয়ে আসার জন্য। আপনাদের অল্প একটু সহযোগিতায় হয়তো 50,000 পেরিয়ে যাব যে কোনো মুহূর্তে। তো আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন বিষয়টায় আমি কথা বলছি বা কথা বলবো। তো সেই মূল বিষয়টা যাওয়ার আগে আপনাদেরকে আজকের দিনের আর দুটো দুঃখজনক ঘটনা বলি। তার একটা, প্রথমটা হচ্ছে যে নরসিংদীতে বন্ধ গ্যারেজের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হলে চন্দন ভৌমিক নামে এক যুবক নিহত হয়। আর সেখানে পুলিশ কোনো তদন্ত করা ছাড়া বা কোনো কিছু করা ছাড়াই বলে দেয় যে আগুন ধরানো ব্যক্তি মানসিক প্রতিবন্ধী, সন্দেহ পুলিশের। মানে যে আগুন ধরিয়েছে সে লোক মানসিক প্রতিবন্ধী। এবং অপরটা হচ্ছে যে তাও সেম আরেকটা ঘটনা, নরসিংদী কারাগারে হিন্দু যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের, এবং কারা কর্তৃপক্ষ বলছে এটাই স্বাভাবিক, এখানে কোনো নির্যাতন করা হয়নি। এখন দেখেন, ওই যে বলল প্রথমটা যে যেহেতু দুইটাই হিন্দু যুবক, এর আগেও হিন্দু নিধনের কারণে প্রচুর প্রবলেম হয়ে গেছে, ইন্টারন্যাশনালি এটা ছড়িয়ে গেছে। সুতরাং এখন যে হিন্দু যুবকটা মারা গেছে, ওই যে আগুন ধরিয়ে দিয়ে বলা হচ্ছে যেই লোক করছে সে মানসিক প্রতিবন্ধী। সারা বিশ্বে একটা জিনিস খেয়াল করেন, যখন কোনো অকারেন্স হয়, মানে কাউকে মারছে, ধরছে, গুলি করে দেয় বিভিন্ন জায়গায়, তখন বলা হয় যে ওই লোকের নাম, ও যদি মানসিক অসুস্থও থাকে, যদি শুধু দেখে যে নাম আছে মোহাম্মদ, মানে যেমন ধরেন আমার নামে রাশেদ হায়দার, এ তো মুসলিম নাম, এ তো মুসলিম, তখনই একটা প্রচার চালানো, আরে এই লোক গুলি করার আগে আল্লাহু আকবার বলে করছে। আবার যদি সেই ঘটনাটাই কোনো খ্রিস্টান ঘটায়, তখন আগে ভাগে বলা হয় যে ও মানসিক বিকারগ্রস্ত ছিল, মানে সেভ করার জন্য। তো এখনকারও বর্তমান পুলিশ প্রশাসন বা এই অবৈধ গভর্নমেন্ট, তারা সারা বিশ্বে যখন জানে যে হিন্দু নিধন হচ্ছে, এবং একই দিনে দুইটা হিন্দু নিধন, এই দুটোটা হিন্দু নিধন, যে এটাও আবার সারা ওয়ার্ল্ডে যাবে, তা আগে ভাগে বলে দিচ্ছে ভাই এই হিন্দু নিধন, এটা আসলে যে লোক এটা করছে আমরা মনে হয় যে এ মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি, সুতরাং তাকে নিয়ে এই বিষয়ে আর কোনো আগানো যায় না। এটাই হচ্ছে মূল কাহিনী এই মুহূর্তে যা বলছে। আরেকটা দেখেছেন আপনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে প্রচণ্ড খেপেছে, কারণ হচ্ছে জামাতের এক নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন মদ, গাঁজা এবং বেশ্যার আড্ডা ছিল, মানে 54 বছর ধরে, 54 বছর না, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত না, সরি, ওই সাদিক কাইম আসার আগ পর্যন্ত এটা বেশ্যার আড্ডাখানা ছিল বলে এটা মতামত। এরপরেই এখন মেয়েরা খেপেছে, সেটার ভিডিও আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। তবে বলবো যে এখন আমার এই আপ্পীরা, আপনারা কি বুঝছেন যে এই জামাত ইসলাম যে কি জিনিস, সেটা আপনারা যদি এতদিন নাও বুঝে থাকেন, আস্তে আস্তে বুঝবেন, আরও বুঝবেন। কারণ এইমাত্র আপনাদেরকে বলা হচ্ছে বেশ্যা, কয়দিন পরে আপনাদেরকে গনিমতের মাল, এরপরে আপনাদেরকে বোরকা পরাতে বাধ্য, আবার দৌড়া মারতেও বাধ্য করবেন। এটা আপনারা মনে রাখেন এই কথাটা। এখন আসি সেই কথায় যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন, যে আমি বলেছি যে আওয়ামী লীগ কি সব কিছুর দায় নিবে কিনা। তার মানে আপনারা আজকে যদি না দেখেন, যে আমার পেছনে যে ব্যানার যেটা আছে সেটাও সেম নিউজের ব্যানার, এবং আমি আপনাদেরকে পাশের ব্যানারটাও তুলে দিচ্ছি, যেটা আজকের পত্রিকার নিউজ। সেখানে কি বলেছে, ইত্তেফাকের নিউজ দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে। তার মানে আওয়ামী লীগকে যে কোনো সহিংসতা, মানে ইলেকশনের সময় যে কোনো অকারেন্স, যে কোনো গণ্ডগোলের দায় আওয়ামী লীগকে নিতে হবে। তো আসুন এই বিষয়টা আসলে একটু পেছনের দিকে যাই, 2-4 দিন আগে, যে 2 দিন আগে রাশিয়ার এফএসবি একটা গোয়েন্দা তথ্য শেয়ার করেছে।
সেখানে বলা হয়েছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদি কমান্ডারদের নেতৃত্বে বিশেষভাবে প্রশিক্ষিত কিছু রোহিঙ্গাকে ব্যবহার করে দেশের প্রায় প্রতিটি উপজেলায় সশস্ত্র হামলার মাধ্যমে নির্বাচন বানচালের একটা পরিকল্পনা আছে। তারা সবচেয়ে আশঙ্কা করছে এই সহিংসতার দায় আগেভাগে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার ছক নাকি আঁকা হচ্ছে, মানে আগেভাগে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এটা আগেই বলছে। যেটা আপনারা জানেন, বর্তমানে ইন্ডিয়ান র আছে, রাশিয়ার কেজিবি আছে, তারপরে আপনার মোসাদ আছে, টার্কির এম আছে, এরপরে পাক্কারা আছে, সবাই তো আছে এখন, সিআইএ আছে। আমাদের দেশ তো, দেশের এই ভূখণ্ড তো এখন সব বিভিন্ন বিশ্বের প্রতিষ্ঠিত গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি। হ্যাঁ, রাশিয়ার গোয়েন্দারা আগেই বলেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আবার একই সময় সেম খবরের আরেকটা খবর বের করেছিল ডিজিএফআই থেকে, একটা গোয়েন্দা সতর্কতা ফাঁস হয়েছে, যেটার মধ্যে আছে রোহিঙ্গা শিবিরগুলিতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে, আমাদের চট্টগ্রাম অঞ্চলে, টেকনাফ কক্সবাজার ওইদিকে। এই সব খবর যখন মোটামুটি আস্তে 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 এক কান দুকান হচ্ছে, এই সময় ইউনূস সরকারের হয়ে একটা বিবৃতি আসে। আর সেই বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী মানে অপদেষ্টা আর কি, উনি সেখানে বিবৃতি যেটা দিয়েছেন তার ভাষা তো আপনারা এই যে পেপারে দেখছেনই, যে উনি আগে ভাগে থেকেই সমস্ত নির্বাচনের যত গণ্ডগোল সবকিছুর দায়ভার আওয়ামী লীগকে দেওয়ার কথা সরাসরি বলেছে। মানে ঘটনা হচ্ছে যে কোনো কিছু ঘটবে, এখানে কোনো দোষ পৃথিবীর কারণেই আওয়ামী লীগের। ধরেন এখন বিএনপি জামাত বা এই উপদেষ্টাদের ফ্যামিলির কারো যদি বাচ্চা হয়, সেইটাও আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দোষ দিবে যে ওরাই হয়তো ডট ডট কিছু করে দিয়ে বাচ্চা কাচ্চা করছে। এখন আমার যেই প্রশ্ন, যদি সরকার সত্যি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে আগেই দোষ চাপানোর দরকার কি? নির্বাচন হোক, কে গন্ডগোল করে সবার হাতে মোবাইল আছে, ছবি উঠে যাবে, ফটো উঠে যাবে, কারা করছে সেটা দেখা যাবে, আওয়ামী লীগ কেন? নাকি এটা আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখছেন, ব্যাখ্যা দিয়ে রাখবেন যে হ্যাঁ আমরা আগেই বলেছিলাম আওয়ামী লীগ এটা করতে পারে, আওয়ামী লীগ এটা করবে? আর এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যেটা অন্য আর কেউ করে কিনা আমি জানি না, বা করেছে কিনাও জানি না, তবে আমার কাছে যেটা, সেটা হচ্ছে এই কথা, এই যে আওয়ামী লীগের উপরে সমস্ত দৌড় যাবে বা নির্বাচনী সহিংসতা হলে এটার দায় আওয়ামী লীগকে নিতে হবে, মানে আওয়ামী লীগই এটা করাবে, এরকম যখন কথা, এটা পররাষ্ট্র উপদেষ্টা কেন বলবেন? এইটা তো বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ বাংলাদেশে তো যে কোনো কেওয়াস, পুলিশি কেওয়াস, এটা বলবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আর্মি কেওয়াস, ডিফেন্সের অন্য কেওয়াস, সেটা বলবেন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা হলো বৈদেশিক কাজ, ভিসা হয় না কেন, রেমিটেন্স আসে না কেন, এই যারা বিদেশ আছে তাদের প্রবলেম কি, কেন কোনো চুক্তি, এগুলা নিয়ে কথা হলো পররাষ্ট্র উপদেষ্টা। তো সেই জায়গায় উনি ওই কাজ বাদ দিয়া ওনাকে কে বলেছেন যে এই কাজে, এখানে কি এখন আপনার একটু সন্দেহ হয় না? একটু চিন্তা করে দেখেন যে সামান্যতম আপনি যদি চিন্তা করেন যে যেটা বলার কথা আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই কথাটা হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় কেন বলছে, বা এর পেছনে আসলে মূলত কারণটা কি? তো এইটাকে খাতিয়ে দেখতে হবে। এখন দেখেন, এটা সব মিলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার 23 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা দিল্লিতে একটা প্রেস কনফারেন্সে উনি ওনার কথা বলেছেন, এবং উনি যেটা বলেছেন, আই এম শেখ হাসিনা, যেটা বলেছিলেন বিভিন্ন সব বড় বড় নেতারা যেভাবে বলছেন ওইভাবেই উনি কথাটা বলছেন, আই এম শেখ হাসিনা। জনগণের উদ্দেশ্যে উনি বলেছেন, বাংলাদেশের জনগণ, ইন্টারন্যাশনাল জনগণের উদ্দেশ্যও বলেছেন কিছু বোঝার জন্য। এই কথাটার পরেই হঠাৎ করে সরকারের মধ্যে মনে হয় ভীতি শুরু হয়ে গেছে, যেখানে দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যারাই আছে, আমরা সকলে প্রচার চালাচ্ছি যে আমরা ভোট কেন্দ্রেই যাব না, যেই ব্যালটে নৌকা নেই সেখানে আমরা ভোট দিব না। আপনারা জানেন যে এই কথাটাই আমরা বারবার বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, ভোট কেন্দ্রে যাওয়া মানে 400 গজের ভেতরেও আমরা কেউ যাব না। আর আমরা যাবো কি, গেলেই তো মারবেন, গেলেই তো মব।
সুতরাং আমাদের নেতাকর্মীরা সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না, আমরা কোনো মিছিল মিটিংয়ে যাবো না, কোথাও আমরা নিরাপদ দূরত্বে দাঁড়ায় থেকে দেখবো যে তোরা মারামারি করা মর, আমরা দেখি। সেইখানে আমাদের উপরে দায় চাপানো হবে। যদি আজকে আমাদের নেত্রী যদি বলতো যে এই ভোটকে প্রতিহত করা হবে, তাইলে এটা কথা ছিল। যেমন 15ই ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলতে পারেন যে সেই দিন আমাদেরকে প্রতিহত করার কথা বলা হয়েছিল। সেই সময় আমরা সারা বাংলাদেশের ম্যাক্সিমাম ভোট কেন্দ্র আগের দিন রাতেই জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছিলাম, মানে দৌড়ের উপর ছিল। এইবার তো নেত্রী তো সেটা বলে নাই, নেত্রী বলছে যে যেই ব্যালেটে নৌকা নাই, নো ভোট নো ভোট, মানে আমরা দিব না। বিএনপি, জামাত, এনসিপি সবাই এখন আমাদেরকে তেল মালিশ করতেছেন যে আপনারা আমাদের ভাই, এখন আমাদের নেত্রীকে আপা, আপনার দলের নেতাকর্মীরাদেরকে আমরা দেখে রাখবো, এইসব বলে বলে আপনারা ডাকতেছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে জামাত নেতা অমুক তমুকেরা সবাই ডাকতেছেন না, এখন তো আওয়ামী লীগরা আব্বা আব্বাও ডাকতেছেন, এরপরও নিতে পারতেছেন না। এর ভেতরে আবার আজকে কি বললেন যে নির্বাচনী সহিংসতায় যা হবে সব। তার মানে হচ্ছে কি জানেন, ওই যে আপনাদের বারবার বলছিলাম আমরা যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, নির্বাচনের আগে বিশেষভাবে মেসাকার, বিশেষভাবে মেসাকার করবে যাতে ইলেকশন না হয়। এবং ওই যা বললাম এফএসবির যে রিপোর্টটা, সেটাতে দেখেন জামাত 180টা আসনকে টার্গেট করে ওদের প্রায় 20,000 সুশিক্ষিত সিরাজুস সালেহীন গ্রুপ, এই গ্রুপের একটা গ্রুপ তৈরি করা হয়েছে, যেটার প্রশিক্ষণ গত 17 মাসে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভেতরে পাহাড়ের ভিতরে জোব্রা গ্রামে হয়েছে এদের প্রশিক্ষণ। আর এই 20,000 এরা ফুলফিল সোলজার। যা বলা হয়েছে যে এই 20,000 তাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে ইলেকশনের দিন 180টা ভোট কেন্দ্র, এবং এক একটা গ্রুপ এইখানের মধ্যে আপনার নাকি এরা টোটাল আপনার 60টা গ্রুপ করবে, 60টা গ্রুপ, প্রতিটা গ্রুপ 3টা আসনের দায়িত্বে থাকবে। তো স্ট্রাইকিং ফোর্স হিসাবে যে আর্মি সেনাবাহিনী যেরকম যায় ওরা ওইরকম, ওরা সারাদিন ঘুরতে থাকবে যেখানেই দরকার, মানে যেখানেই কেন্দ্র দখলের দরকার সেখানে কেন্দ্র দখল, বাকি তো আছেই। এরপরে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের যে আসনগুলো আছে, ঢাকার 20টা, চিটাঙের 10টা, এগুলো সব এরা নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে ওদের প্ল্যান। অলরেডি আমরা জানি যে 20,000 সিরাজুস সালেহীন বাহিনী আছে। এছাড়াও পাকিস্তান থেকে গত 15 দিনে প্রায় 70 জনের মতন প্রশিক্ষিত জঙ্গিয়া অলরেডি আছে। এছাড়া আইএস, যে পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকজন তো গিজ করছে, এরা সব নির্বাচনে যে করে হোক জামাত যাওয়ার জন্য বা গন্ডগোল লাগানোর টোটাল প্ল্যান ওরা করে রাখছে। সেটা আওয়ামী লীগের জড়াও কেন? এখন আমার প্রশ্ন হচ্ছে ওটা যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা পররাষ্ট্র কেন বললো? আর দ্বিতীয় কথা, যেখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না, নো ভোট নো ব্যালটে আছে, আমরা নো ব্যালট নো ভোট নো ভোট, ব্যালেটে নৌকা নাই, আমরা কেন্দ্রে যাব না, আমাদের দরকারও নাই, আমরা ঘরে থাকবো, তারপরও কেন আওয়ামী লীগের উপর দোষ চাপানো হবে? এই দুইটা প্রশ্ন ভাই বোন আপনাদের কাছে রাখলাম। আপনাদের কাছে যদি আরও কিছু মনে হয় বা আরও কিছু সন্দেহ হয় কমেন্টসে জানান, সেটা নিয়ে আবার বিস্তারিত আগামী কন্টেন্টে আলোচনা করব। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের জনসভা বিএনপি এবং বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হওয়ার কথা ছিল। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান হয়েছেন। প্রথম জনসভায় চট্টগ্রামে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবতা ভিন্ন কাহিনী বলছে। যেখানে চট্টগ্রামের মতো বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চলে জনসমুদ্র দেখার কথা ছিল, সেখানে দৃশ্যমান হয়েছে স্পষ্ট জনবিচ্ছিন্নতা। বিশেষ করে চট্টগ্রামে তারেক রহমানের সাম্প্রতিক জনসভার চিত্র, সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব, সেই প্রশ্নটিকেই বড় করে সামনে নিয়ে এসেছে। মানুষ কি তবে তারেক রহমান এবং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার, জামায়াতের সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ঐতিহাসিক দেউলিয়াত্বের দিকে তাকাতেই হবে। চলুন দেখে আসা যাক।
প্রথমেই আসুন বিএনপির রাজনৈতিক যাত্রাটা একটু দেখে আসি। 1978 সালে জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া এই দলটি স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি। একটি কিংস পার্টি হিসেবে তাদের জন্ম। জিয়া, যিনি পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর বলে অভিযুক্ত হয়েছিলেন, বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছিলেন এবং হ্যাঁ না ভোটে জনগণের বা গণভোটের মতো হাস্যকর প্রক্রিয়া চালিয়ে রাজাকারদের রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশে। বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, তাদের সাফল্য জোটের উপর নির্ভর করে। তারেক রহমান, যিনি 2001-এ হাওয়া ভবন গড়ে মিস্টার 10% হিসেবে পরিচিত হন, 21শে আগস্টের গ্রেনেড হামলার যার নাম জড়িত, দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টিকারী হিসেবে তিনি পরিচিত। তার নেতৃত্বে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। লন্ডন থেকে আদেশ আর বাংলাদেশে খালেদা জিয়ার নির্দেশের দ্বন্দ্বে পড়েছিল দলটি। তার নামে 84টি মামলা এবং দুর্নীতির অভিযোগ তাকে নির্বাচনে যোগ্যতাহীন করে তুলেছিল। খালেদা জিয়ার অসুস্থতা তার জন্য সুযোগ তৈরি করলেও দলের তৃণমূল নেতৃত্ব তার প্রতি সন্তুষ্ট ছিল না। অনেক নেতা যেমন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বা নাজমুল হুদা বিএনপি ছেড়ে চলে গেছেন। এবার একটু বিএনপি জামায়াতের একসঙ্গে চলা রাজনৈতিক ইতিহাসটা দেখে চলুন। বাংলাদেশের রাজনীতি মূলত স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুই শক্তির লড়াইয়ে বিভক্ত। জামায়াত ইসলামী, যা 1941 সালে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফসল হিসেবে জন্ম নিয়েছে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে 1971-এ 30 লক্ষ মানুষের হত্যায় সহযোগিতা করেছে। যুদ্ধাপরাধের দল তারা পাকিস্তানে পালিয়ে যায় এবং পরে জিয়াউর রহমানের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে। জামায়াতের নির্বাচনী ইতিহাস দেখলে বোঝা যায় তারা কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি। 1970-এ একটি আসনও জেতেনি। 1979 সালে নাম বদলে ডেমোক্রেটিক লীগ হিসেবে ব্যর্থ হয়। 1986 সালে 10 আসন, 1991 সালে 18 আসন, 1996-এ 3 আসন, 2001-এ 17 আসন এবং 2008-এ মাত্র 2 আসন। এগুলো সবই জোটের ফলে। জামায়াতের নেতা শফিকুর রহমানের ব্যক্তিগত রেকর্ড দুর্বল। 2018 সালে 39,000 ভোট পেয়েও তিনি জিতেননি। এই দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো 20 আসন ছাড়িয়ে যেতে পারেনি, কারণ তাদের জনসমর্থন, সাম্প্রদায়িকতা এবং অপশক্তির উপর নির্ভরশীল। যুদ্ধাপরাধের দল হিসেবে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তাদেরকে এখন ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। আমেরিকা চাইছে তাদেরকে ক্ষমতায় বসাতে। ইউনূসের ভূমিকা আরো জটিল। তিনি 1993 সালে আমার দল 2007-এ নাগরিক শক্তি গঠন করলেও কখনো নির্বাচনে অংশ নেননি। তার রাজনীতি মূলত অস্থিরতা সৃষ্টি করে আমেরিকায় পালিয়ে যাওয়ার চক্র। জিয়ার আমলে অগ্রণী ব্যাংক থেকে লোন নিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করলেও তার প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা নেই। বর্তমানে তিনি অবৈধভাবে নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের তোড়জোড় করছেন, যা বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা। কিন্তু এই তিনটি শক্তির কোনোটিরই একক জনপ্রিয়তা নেই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন অসম্ভব, কারণ 1996 সালে খালেদা জিয়ার আওয়ামী লীগবিহীন নির্বাচন মাত্র 21% ভোট পড়ায়ও 4 মাস টেকেনি। একইভাবে বর্তমান নির্বাচন যদি 50 থেকে 60 ভাগ ভোটার উপস্থিতি না পায়, তা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হবে। জামায়াত কথিতভাবে 100 আসন দাবি করেছে, যা বিএনপিকে ফাঁদে ফেলবে। জামায়াত এখন বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন দখল করে এগিয়ে যাচ্ছে, যখন বিএনপি পিছিয়ে পড়েছে বলে অনেকেই মনে করছেন। কিন্তু এই যে 100 আসনের ব্যাপারটা, এটা বোধহয় ভুল। কারণ হচ্ছে জামায়াত তো পুরো ক্ষমতা চাইছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের চট্টগ্রামের সভা একটি লক্ষণীয় ব্যর্থতা। চট্টগ্রাম, যা বিএনপির ঘাঁটি বলে পরিচিত, সেখানে তারেকের প্রথম সমাবেশে জনসমাগম অত্যন্ত কম ছিল। পলো গ্রাউন্ডে উপচে পড়ার পরিবর্তে মাঠ ফাঁকা, নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে ক্লান্ত ভাব এবং সভা তাড়াহুড়ায় শেষ করা। সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের উদ্যমহীনতা স্পষ্ট। কোনো বড় আলোড়ন নেই যখন জামায়াত সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। এটি দলের অভ্যন্তরীণ গ্রুপিং এবং কোন্দলের ফল, যা জিয়া এবং খালেদা জিয়ার আমলেও সমস্যা ছিল। তারেকের লন্ডন ভিত্তিক নেতৃত্ব দেশের মাটিতে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, বিশেষ করে যখন তিনি ইউনূস সরকারের সাথে আতাত করে প্রধানমন্ত্রীত্বের মতো নিরাপত্তা নিচ্ছেন এবং তার বিরুদ্ধে কিছু বলছেন না। আমেরিকান পরিকল্পনা ফাঁস হওয়ায় জনগণ বিএনপি থেকে সরে যাচ্ছে, কারণ তারা বুঝে গেছে যে এটি স্বাধীনতা বিরোধী শক্তির খেলা চলছে বাংলাদেশে। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের নির্বাচনী সমাবেশটি ছিল তার দেশে ফেরার পর অন্যতম বড় শোডাউন। উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে দলীয় কর্মীদের স্রোত নামলেও
টাইগার পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত জনসমুদ্রে পরিণত হওয়ার কথা ছিল, অথচ বাস্তবতা হলো সমাবেশস্থলে উপস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক। মঞ্চে উপস্থিত নেতাদের শরীরী ভাষায় ছিল ক্লান্তির ছাপ, যে কথা আগে বললাম। আর তারেক রহমান যখন প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন ততক্ষণে মাঠ ফাঁকা হতে শুরু করেছে। এই দৃশ্যপটের নেপথ্যে রয়েছে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা এবং একটি সাজানো নির্বাচনের নীলনকশা। তথাকথিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে একতরফা নির্বাচনের আয়োজন করছে, বিএনপি সেটিকে তাদের জন্য খালি মাঠে গোল দেওয়ার সুযোগ মনে করে খুব আত্মতুষ্টিতে ভুগছে। প্রধানমন্ত্রী তো হয়েই গেল, দল তো ক্ষমতায় চলে এসছে, এরকম একটা ভাব। কিন্তু তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যে মাঠটি আসলে তাদের জন্য মসৃণ নয়। আমেরিকা এবং পশ্চিমা শক্তির আশীর্বাদ পুষ্ট হয়ে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলো ভেতর থেকে কলকাঠি নাড়ছে, যা বিএনপির জন্য এক ভয়াবহ রাজনৈতিক ফাঁদ। সোশ্যাল মিডিয়া যা গত এক দশকে বিএনপির আন্দোলনের অন্যতম হাতিয়ার ছিল, সেখানেও দলটির নেতাকর্মীরা এখন অদ্ভুতভাবে নীরব। জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির যখন সোশ্যাল মিডিয়া দখলে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তখন বিএনপির কর্মীরা পারিবারিক অনুষ্ঠান আর ব্যক্তিগত জনসংযোগে ব্যস্ত। তাদের এই আচরণের পেছনে কাজ করছে একটি ভ্রান্ত ধারণা যে তারা ক্ষমতায় চলে এসেছে। আন্তর্জাতিক শক্তি এবং প্রশাসনের আনুকূল্যে বিএনপি ক্ষমতায় আসছেই বা আসবেই বা চলে এসছে। কিন্তু রাজনীতিতে এই অটোমেটিক পাস বা অটো পাস করার সংস্কৃতি যে বুমেরাং হতে পারে, তা তারা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। জনগণ দেখছে তারেক রহমান দেশে ফিরে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করছে না। সরকার তাকে প্রধানমন্ত্রীর সমমর্যাদায় নিরাপত্তা প্রোটোকল দিচ্ছে, যার বিনিময়ে তিনি হয়তো এক অঘোষিত সমঝোতায় পৌঁছেছেন, মানে ইউনূসের সঙ্গে তিনি ডিনার করছেন। এই আতাতের রাজনীতি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তারা দেখছে ভোটের অধিকার আদায়ের নামে আসলে ক্ষমতা ভাগ বাটোয়ারার এক নোংরা খেলা চলছে এবং তারেক রহমান সেই খেলার অংশ, যেখানে জনগণের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় বিএনপি কখনোই একক জনপ্রিয়তায় সরকার গঠন করার সক্ষমতা অর্জন করতে পারেনি। জিয়াউর রহমানের হাত ধরে বন্দুকের নলে ক্ষমতা দখল এবং পরবর্তীতে বিভিন্ন দলছুট এবং স্বাধীনতা বিরোধী শক্তির সমন্বয়ে দলটি গঠিত হয়েছিল। আজ সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, যার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, মিস্টার 10% হিসেবে পরিচিতি রয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা রয়েছে। তারেক রহমানের নেতৃত্ব নিয়েও দলের ভেতর রয়েছে চরম অসন্তোষ। দীর্ঘ সময় লন্ডন থেকে দল পরিচালনা করতে গিয়ে তিনি দলের নিবেদিত প্রাণ অনেক নেতাকে কোণঠাসা করেছেন, যার ফলে তৃণমূলের সৃষ্টি হয়েছে গ্রুপিং এবং বিভক্তি। চট্টগ্রামের জনসভায় ব্যর্থতা সেই অভ্যন্তরীণ কন্দলেরই বহিঃপ্রকাশ। দলের জ্যেষ্ঠ নেতারা যখন দেখেন যে লন্ডনে ভার্চুয়াল মিটিং আর মাঠের রাজনীতির বাস্তবতায় আকাশ পাতাল তফাৎ, তখন তারা উৎসাহ হারিয়ে ফেলেন। তাছাড়া জামায়াতের সাথে আসন ভাগাভাগি নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা বিএনপির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। যদি তারেক রহমান জামায়াতের এই ফাঁদে পা দেন, তবে বিএনপির রাজনৈতিক সমাধিরচিত হওয়া সময়ের ব্যাপারে তা বিএনপি নিজেরাই বলছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাসের প্রতি বিএনপির দ্বিমুখী আচরণ। চট্টগ্রামে তারেক রহমান যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, তার ঢিল ছোড়া দূরত্বেই অবস্থিত সেই সার্কিট হাউস, যেখানে তার পিতা জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসনামলে জিয়ার স্মৃতি বিজড়িত এই জাদুঘরটি রাষ্ট্রীয় খরচে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। অথচ 5 আগস্টের পর আমরা দেখলাম ধানমন্ডি 32 নম্বরে বাঙালির স্বাধীনতার সূতিকাগারটি কিভাবে গুড়িয়ে দেওয়া হলো, এবং বিএনপি তার সঙ্গে জড়িত ছিল। এই যে ধ্বংসাত্মক রাজনীতি এবং ইতিহাসের প্রতি অশ্রদ্ধা, তা চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজকে ব্যথিত করেছে। চট্টগ্রামের ইতিহাসও এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। যে শহরে জিয়াউর রহমান নিহত হয়েছিলেন, সেই শহরের অবকাঠামো উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই। শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা সমস্ত আধুনিক স্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে তারেক রহমান জনসভায় এসেছেন, অথচ নিজ দলের কোনো কৃতিত্ব তিনি দেখাতে পারেননি। এই পরস্পর বিরোধিতা সাধারণ মানুষের কাছে স্পষ্ট। বর্তমানে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা কিংস পার্টি বা এনসিপি গঠনের মাধ্যমে যে রাজনৈতিক খেলা শুরু করেছেন, তা মূলত বিরাজনীতিকরণের এক গভীর ষড়যন্ত্র। 1974 সালের জোবরা গ্রামের সেই ক্ষুদ্র দানব আজ রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছে। ইউনূসের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তার শক্তি শুধুই বিদেশি প্রভুদের সমর্থন। তিনি এবং তারেক রহমান মিলে যে নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন, সেখানে আওয়ামী লীগের মতো দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে বাইরে রাখা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন টেকেনি।
1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা আগেই বলেছি। বিএনপি যে একতরফা নির্বাচন করেছিল তা 4 মাসও টেকেনি। বর্তমানেও যদি 2024 সালের একটি ভোটারবিহীন বা একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে তা হবে আত্মঘাতী। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা জানে এই নির্বাচন আসলে তাদের ভোটাধিকার হরণের এক নতুন কৌশল। তাই ভোটের মাঠে মানুষের উপস্থিতি তলানিতে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে। জনগণ ইতিমধ্যে বলতে শুরু করেছেন এমন পাতানো নির্বাচনে তারা ভোট দিতে যাবেন না। তারেক রহমান এবং বিএনপি বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। একদিকে অবৈধ সরকারের সাথে আঁতাত করে ক্ষমতায় যাওয়ার লোভ, অন্যদিকে জামায়াতের মতো ধূর্ত শক্তির সাথে কখনো আপোষ কখনো যুদ্ধ। মানুষ বুঝতে পারছে সব খেলা। এই দুইয়ের মাঝে পিষ্ট হয়ে বিএনপি তার জনসমর্থন হারাচ্ছে। মানুষ দেখছে তারেক রহমান দেশে ফিরে জনগণের কথা বলছেন না, বরং ক্ষমতার ভাগ বাটোয়ারায় ব্যস্ত। তারা দেখছে যে উন্নয়নের সুফল তারা ভোগ করেছে এতদিন তা আওয়ামী লীগের অবদান, আর বিএনপি এবং তার মিত্ররা ব্যস্ত প্রতিশোধ এবং ধ্বংসযজ্ঞে। একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো সরকারই বাংলাদেশের স্থায়িত্ব পায় না, পাবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে বিদেশি প্রভুদের নীল নকশায় যে নির্বাচন হতে যাচ্ছে তা দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। মানুষ এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে এবং সে কারণেই তারা তারেক রহমান এবং তার দেউলিয়া রাজনীতির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারেক ম্যাজিক কাজ করছে না। এই নীরব প্রত্যাখ্যান আগামী দিনে এক বড় গণবিস্ফোরণের জন্ম দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। সময় সব হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেয়। তারেক রহমান এবং তার মিত্রদের হয়তো সেই সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভালো থাকুন সবাই।